এখনো দেখা যাচ্ছে যে অনেকে অনেক মন্ত্রণালয় আমাকে বলছে যে প্রকল্প পরিচালক তো সাধারণত আহ, আহ, সরকারি কর্মকর্তাদের থেকে মন্ত্রণালয় থেকেই নেওয়া হয়। প্রকল্প পরিচালক কেউ বেশি হতে আগ্রহী না। এটা ভালো লক্ষণ। প্রকল্প পরিচালক হলে তো অনেক বাড়তি সুবিধা থাকে, কিন্তু এখন কেউ প্রকল্প পরিচালক হতে চাচ্ছেন না। এটা আমার কাছে একদিক থেকে ইতিবাচক মনে হয়েছে। আরেক একটা কারণ হয়তো এখন আর আমরা কিছু কিছু সেটা বলছি, কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে প্রকল্পের থেকে অনিয়মের সুবিধা অনেক কমে যাবে। অনিয়ম করার সুবিধা বলছি না, অনিয়ম অনেক কমে যাবে। আরেকটা হলো যে অনেক প্রকল্প যেগুলো থেকে প্রকল্প পরিচালকরা অন্য জায়গায় চলে গেছেন, সেই সব প্রকল্পের যে অনিয়মগুলো, এমনকি অনেক ক্ষেত্রে আজকের যে প্রকল্পগুলো দেখছি এগুলো থেকেও আমি কথা বলছি এখানে, সব সব একনেকের যেসব প্রকল্পগুলো আসে এগুলো তো আমাদের প্রকল্প না, আগের চলতি প্রকল্প, এগুলোতেই এই জিনিসগুলো আমরা বারবার দেখছি। সেটা হলো যে প্রকল্পগুলোতে অনেক ক্ষেত্রে ঠিকাদাররা চলে গেছে, কিন্তু ঠিকাদারদেরকে যা পাওয়া তার থেকে বেশি দেওয়া হয়েছে। অনেক সময় অনুমতি ছাড়া প্রকল্পের যে প্রকল্পের যে অনুমোদিত ব্যয় বা অনুমোদিত যা যা করার কথা তার থেকে বাইরে অনেক কিছু করা হয় পূর্ব অনুমতি না নিয়ে। এখনো একটি প্রকল্প এসেছে যেটি আমরা আসলে বন্ধ করে দিচ্ছি, কারণ 2-3% কাজ হয়েছে, কিন্তু 2-3% অর্থ ব্যয় হয়েছে, কিন্তু দেখা গেল যে পূর্বানুমতি না নিয়ে ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এখন সেই এখন যে শেষ করে দিতে হচ্ছে, কিন্তু তারপরও 20 কোটি টাকা সরকারকে দিতে হবে, কারণ অনুমতিবিহীন ভূমি অধিগ্রহণ করা হয়েছে, সেই টাকা তো দিতে হবে। কেন সেই অনিয়ম হলো সেটার জন্য আমরা আইএমইডিকে বলেছি সেটা একটু দেখতে। কিন্তু এগুলো উদাহরণ মাত্র, এরকম হয়। কিন্তু একটা ভালো খবর যেটা আমি আজকে উপদেষ্টা এই একনেকের সবাই বলেছি, সেটা হলো আমাদের অনেক উপদেষ্টা, বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়, রেলওয়ে মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, এই উপদেষ্টা মহোদয়রা একটু দেরি করছেন প্রকল্পগুলোর, পাশ করা প্রকল্পগুলোর টেন্ডার ডাকতে। তার কারণ হলো তারা অপেক্ষা করছেন আমরা একটা রিফর্ম করেছি, আমাদের যে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, যেটা হলো সরকারি ক্রয় নীতি, এটা একটা আইন, 2006 সালের আইন বোধহয়। এটাকে আমরা আপনাদের মনে থাকার কথা, কিছুদিন আগেই আমরা এই একটাকে সংশোধন করে 2025 সংশোধন নাম দিয়ে এটা উপদেষ্টা পরিষদে পাশ করেছিলাম। তখন কিছু কিছু পরিবর্তন সেখানেই পাশ করা হয়েছিল, কিন্তু বিধিবিধানগুলো রেখে দেওয়া হয়েছিল, যেমন কি কি ক্রাইটেরিয়া অবলম্বন করে আগের থেকে নতুন করে মূল্যায়ন হবে, দরপত্র যাচাই বাছাই হবে। আগে থেকে যেটা আমরা পাশ করে ফেলেছি সেটা হলো এখন থেকে সব প্রকল্প ইজিপি, মানে সব টেন্ডার একদম নিম্নতম উপজেলা পর্যায় থেকে আরম্ভ করে বড় প্রকল্পগুলো সবই অনলাইনে হবে,
এবং 10% প্রকল্পিত ব্যয়ের উপরে নিচে এটা তুলে দেওয়া হয়েছে। কেন তুলে দেওয়া হয়েছে সেটার কারণ আছে। আর এখন আমাদের এই সংশোধিত আইনের বিধিবিধানগুলোকে 2-1 দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে দেখে এখন আইন মন্ত্রণালয়ের ভেটিং হয়ে আগামী সপ্তাহে আশা করি এটা গ্যাজেট হবে এবং তখন থেকে এটা কার্যকর হবে। এবং আমাদের উপদেষ্টারা বসে আছেন তখন থেকে এই টেন্ডারগুলো যাতে ছাড়া যায় নতুন আইনের মাধ্যমে। এই আইনের ফলে এবং বিধিবিধানগুলোর ফলে যেভাবে একটা হলো তো অনলাইনে হবে, আরেকটা হলো এর ফলে যেটা হবে যে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া বিশ্বমানের উন্নত হবে। প্রত্যেক খাতে যেভাবে কিছু ব্যবসায়ী চক্র, সুবিধাভোগী ব্যবসায়ী চক্র, ইভেন মাফিয়া চক্র বলবো আমি, তাদের একটা যেভাবে মূল্যায়ন করা হতো সেই সূত্র ধরেই শুধু তারাই ক্রমাগতভাবে রেলওয়ের প্রকল্প হোক, সড়ক জনপথের প্রকল্প হোক, পানি সম্পদ বিভাগের প্রকল্প হোক, কয়েকটা কোম্পানির দখলে ছিল এবং এভাবেই মূল্যায়ন প্রক্রিয়াই এভাবে ছিল। এখন যা করা হয়েছে যে একদম সংশোধিত নতুনভাবে এখানে প্রথমত দেখা হবে যে এটাতে আগে কত কাজ করেছে শুধু এই মন্ত্রণালয়ে সেটা দেখা হবে না, আসলে তাদের দক্ষতা কেমন, যেখানেই সে কাজ করুক না কেন অন্য জায়গায় সেই ঠিকাদার প্রতিষ্ঠানের আসলে রেকর্ড, পুরো রেকর্ড বিভিন্ন জায়গায় কি রকম, সেখানে তাদের কাজের যে গুণগত মান সেগুলো কেমন ছিল, এবং একজনের নামে দরপত্র নিয়ে তারপর সেটা অন্যজনের বেনামে যাতে শ্যাডো যেটা হয় রাজনীতির প্রভাবশালীরা নিয়ে তারপর অন্যদেরকে কাজ দিয়ে দেয়, সেটা সম্ভব হবে না। আবার একই সঙ্গে যাতে নতুন ঠিকাদার তৈরি হয় এবং তাদের যে আগে থেকে ঠিকাদার থাকতেই হবে, মানে একবার ঠিকাদার হলে ক্রমাগত ঠিকাদার হয়ে ওই আগের এক্সপেরিয়েন্স অনুযায়ী সে পেতেই থাকবে তা না, তাহলে নতুন ঢুকবে কি করে, কম্পিটিশন হবে কিভাবে, প্রতিযোগিতা হবে কিভাবে। এই জন্য ছোট একটা অংশ 30%, এটার বড় অংশ হলে তো বেনামি হয়ে যাবে, ছোট অংশ যাতে একটা নতুন অংশীদার আসতে পারে, তার আগে থেকে ঠিকাদারি অভিজ্ঞতা থাকার দরকারও নাই, কিন্তু তার একটা ব্যবসায়ী রেকর্ড থাকতে হবে। আর হলো যারা ঠিকাদার প্রতিষ্ঠান যারা পাবেন তাদের যত স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা আছে সব কিছুকে ডিসক্লোজ করতে হবে, তাতে করে যাতে অন্য কোথাও অন্য ব্যবসায় যদি তিনি দুর্নীতি করে থাকেন বা কোনো বা ঋণ খেলাপি থাকেন, কোনো অভিযোগ থাকে, সেগুলো সবই তখন তার গুণগত মূল্যায়নের একটা সূচক থাকবে। এরকম বিভিন্ন সূচক একত্র করে সেটাই হবে মানদণ্ড। আমাদের প্রকল্পে তৈরির ক্ষেত্রে অনেক দুর্বলতা আছে বলেই আমাদের সমস্যা হয়। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে এই পুরো একনেক সভা করে তো মন ভালো করে যেতে পারলাম না, তার কারণ হলো সবগুলোই হলো আগের প্রকল্প, এগুলাকে কি করে সংশোধন করা হলো, জোড়াতালি দেওয়া হলো, আমরা সবগুলাতেই কিছু কিছু শর্ত আরোপ করেছি, কিন্তু তারপরও তো এগুলো জোড়াতালি হলো। আমি এক করে 2-1টা প্রকল্পের উদাহরণ দেখাবো। বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্প যেগুলো, সেগুলোর এক হলো যে আমরা ঋণ পাওয়া গেলেই ঋণ নেওয়া হবে, এটা প্রথমত নীতিগতভাবে আমরা কোনো অর্থনীতিবিদও এটাকে বলবে না ভালো বিষয়, কিন্তু এটাই হয়ে এসেছে। জনাব মোহিত সাহেব যখন 1970-এর দশকে ইয়ারডি সেক্রেটারি ছিলেন, পরে অর্থমন্ত্রী ছিলেন না বহু বছর, তখন থেকে এটা প্রচলিত ছিল যে বাংলাদেশের মতো দেশ
যত এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে যত টাকা আদায় করতে পারে তত ভালো। কিন্তু এগুলো আসলে এই ঋণগুলো দিয়ে কি কাজ হয়, কি প্রকল্প হয়, সেগুলোর দিকে খুব বেশি তাকানো হতো না। এমনিতেই আমাদের অনেক বড় বড় অবকাঠামো প্রকল্প তৈরি করতে গিয়ে অনেক বেশি ঋণ নিতে হয়েছে। আমরা এখন আমাদের সময়ে মনে হয় না আমরা বৈদেশিক ঋণ এত অল্প পরিমাণে নিয়েছি, যেগুলো খুবই প্রয়োজনীয়। কাজেই বা নিট বেড়েছে বলে আমার মনে হয় না। এখনো যেগুলো নিচ্ছি সেগুলোর একটা কারণ হলো যে আমরা তো LDC থেকে সম্পূর্ণত দেশ থেকে উত্তরণ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো কাছ থেকে সহজ শর্তে, কম সুদে এবং সুদের পরিশোধের বেশি সময় নিয়ে, এগুলোকে বলে সহজ শর্তের ঋণ, এই ঋণগুলোর সুবিধার পাবো না। সেদিক থেকে আসলেই আমাদের অগ্রাধিকারের যেই প্রকল্পগুলো, সেগুলোতে যেই ঋণগুলো সহজ শর্তের ঋণগুলো পাওয়া যাচ্ছে, সেটার সুযোগটা কিন্তু এখনই। একদিকে আমরা ঋণ সাহায্য বলি আর ঋণ বলি, সহজ শর্তের ঋণ পেলেই যে ভালো, অগ্রাধিকার প্রকল্প না হলে বা আমাদের মন মতো প্রকল্প না হলে প্রথমত আমরা নিতে আগ্রহী নাই, খামাখা ঋণের বোঝা বাড়াবো কেন। অন্যদিকে সহজ শর্তে ঋণ পাওয়ার এটাই শেষ সুযোগ, সেজন্য আবার ভালো প্রকল্প হলে ঋণ নিতে চাই। সেদিক থেকে এইবারও কিছু ঋণ নিয়েছি, কিন্তু সবগুলোই এই যে 150 মিলিয়ন, 200 মিলিয়ন, তার মধ্যে আবার অনুদানও আছে, এই ধরনের প্রকল্পগুলি যেগুলো ঋণ নির্ভর নিয়েছে। এর বাইরে বেশি বেশি বড় অঙ্কের ঋণ নেওয়ার পক্ষে আমরা ছিলাম না।